সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায়। দীপক ঘোষ আর আমি 1957 সালে মেডিকেল কলেজে একসাথে ভর্তি করি। দীপক একটা সাধারণত মানুষের কাছে একটু অন্যরকম ছিল, তার চেহারা, কথাবার্তা, ব্যক্তিত্ব, তার সব কিছুর মধ্যে একটা বিশিষ্টতা ছিল। এবং এরকম লোকের মতো আরেকটা লোক আমার কবে পাওয়া যাবে সার্জারিতে আমার সত্যি জানি না। স্যার প্রফেসর ঘোষ আমার কাছে ছিলেন আমার বিস্তৃতমূলক একজন শিক্ষক নন, তিনি আমার গুরুদেব বলতে পারেন। ওনার কাছে যা আমি পেয়েছি বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় যে মানে মূল্যবান। উনি আমাকে প্রতিটি মুহূর্তে খালি ডাক্তারি শাস্ত্রের খুঁটিনাটি বিষয় নয়, সার্জারি ব্যাপারে নয়, সেগুলো রোগী চিকিৎসার ক্ষেত্রে খুঁটিনাটি ব্যাপার ছিলই। এছাড়া প্রতিটি মুহূর্তে ছিলেন উনি আমার ফিলোসফার অ্যান্ড গাইড। ডাক্তারি শাস্ত্রে মানে সিম্প্যাথি কাকে বলে এবং সৎভাবে চিকিৎসা কিভাবে করা যায় এবং রোগীর মানুষের কাছে মানে গরিব রোগীদের কাছে কিভাবে জীবন দিয়ে মানে জীবনে লড়াই করে চিকিৎসা করতে হয়, সেটা আমি ওনার কাছ থেকে হাতে নাতে শিখেছি। সমরেশ ব্যানার্জি হিসেবে তো না, আমি যখন ওনার সাথে কাজ করতে যাই তখন উনি শুধু সমরেশ ব্যানার্জি অ্যাডভোকেট ছিলেন। এটা 1980 সাল। আমার মনে আছে ওনার বাবা প্রথিত যশা চিকিৎসক ডাক্তার যোগেশ ব্যানার্জির সাথে আমার শ্বশুরমশাই ডাক্তার জ্যোতির্ময় মজুমদারের ঘনিষ্ঠতা ছিল। উনি আমায় পাঠিয়েছিলেন ওনার কাছে। এই প্রশ্নকে বলছি যে ডক্টর দীপক ঘোষের নাম যখন শুনলাম আমার মনে হলো ওনাকেও তো আমরা চিনতাম। ডক্টর কুমারকান্তি ঘোষের ছেলে এবং ডক্টর দীপক ঘোষের সাথেও আমাদের শ্বশুরমশাইয়ের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। যখন 1980 সালে আমি ওনার চেম্বারে জয়েন করি তখন আমার মনে আছে তিনতলা বাড়ির একতলা একটা ছোট ঘরে উনি বসতেন। তখন অত ক্লায়েন্টের ছিল না, ছোট্ট একটা টাইপরাইটার, একটা টাইপিস্ট আসতো মাঝে মধ্যে। আর উনি সকাল সন্ধে ছুটির দিনে অন্যদিন প্রত্যেক সন্ধে নিয়ম করে চেম্বারে বসতেন। 1992 সালে উনি যদিওটি গ্রহণ করেন এবং তারপর ন্যাচারালি আমার সাথে ওনার একটা শুধু জুনিয়র সিনিয়রের সম্পর্ক ছিল না, আমার সাথে ওনার একটা পারিবারিক সম্পর্ক ছিল, যেটা এখনো আছে। ওনার আত্মার ঊর্ধ্বগতি হোক, পরমাত্মায় উনি বিলীন হন। এবং আমাদের তো শেষ আশ্রয় রবীন্দ্রনাথ, তাই রবীন্দ্রনাথের কথাই মনে হয়, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় পড়বে খেলা এই আমি, আসবো যাব চিরদিনের সেই আমি। আজকের এই করণ সভায় আমরা সবাই এসেছি, একত্রিত হয়েছি বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় ও ডক্টর ঘোষ দুজনের কথা বলতে, স্মৃতি আলোচনা করতে। সমরেশকে অত্যন্ত ভালোভাবে খুব নিকট বন্ধু ছিল। আমি ধরুন আদালতে এসেছি ব্যবহারজীবী হয়ে 1972 সালে, সমরেশ তার কিছুদিন আগে এসেছিল। কিন্তু এই যে সামান্য আগে পরে আসা, এর জন্য আমাদের বন্ধুত্বের কোনো ফারাক হয়নি। হাইকোর্টের বারান্দায় অনেকদিনই আমরা আমাদের সময় কেটেছে। প্রায় সবসময় তো কাজ গোড়ার দিকে থাকতো না, এই গল্প ঘোরা, আড্ডা মারা, ক্যান্টিনে বসে একসঙ্গে চা খাওয়া, এইসব দিনগুলো সত্যি খুব আনন্দের ছিল। সমরেশ বন্দ্যোপাধ্যায় 7 নম্বর ঘরে বসতেন। এই 7 নম্বর ঘরে আমার আরো কিছু বন্ধু বান্ধব ছিল। এই সূত্রে আরো আলাপটা ঘনিষ্ঠতার পর্যায়ে গেল। তারপরে ওর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লো যখন বিচারপতি হলাম। তারপর সমরেশ ব্যানার্জি যখন
রিটায়ারমেন্টের কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান, সেই সময় একসঙ্গে কাজ করার অনেক সুযোগ পেয়েছে। এবং সমরেশের যে মানে উনি যেটা ভাবতেন, সমরেশ ব্যানার্জি, যে আইনটা মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। কিন্তু সমরেশের একটা বিরাট গুণ ছিল, ওই যেটা সত্যি বলে ভাবতো সেটাকে প্রশ্ন করে ভুল। এটা একটা বিরাট গুণ, যে ওর মধ্যে মনের মধ্যে একটা মুখে এটা কিন্তু হচ্ছিল, ও যেটা ভাবতো সেটা পরিষ্কার করে বলতো। এবং সেই জন্য সমরেশ সে বন্ধুত্বটাও সেরকম অকপট ছিল। ও মানুষ হিসেবে খুব খোলা মনের লোক ছিল। শেষের দিকে খুব রামকৃষ্ণদেব বা বেলুর মঠ এসবের দিকে ঝুঁকেছিল। মৃত্যু যন্ত্রণা জিনিসটা সে পায়নি, এটা একটা পূর্ণতার লক্ষ্য। যেখানেই থাকুক কারণ আত্মার শান্তিতে থাকুক। সমরেশ আমাদের বন্ধু স্থানীয়, আমরা সমসাময়িক। সমরেশের সঙ্গে আমার যদিও প্রথম দিকে নয় কিন্তু শেষ দিকে ঘনিষ্ঠতা খুবই বেড়েছিল। যে জুডিশিয়াল একাডেমির একটা সব জায়গায় চেষ্টা হচ্ছিল যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি তাদের দিয়ে তাদের সম্পর্কে তাদের কাছে ক্লাস নেওয়ার মতো। সমরেশকে আমি উড়িষ্যাতে একটু বলে সেখান থেকে নিয়ে গিয়েছিলাম। ওরা বলেছিল কোথায় হোটেল কি গেস্ট হাউসে এগুলো, আমরা না, আমার কোয়ার্টারে আমার কাছেই থাকবে। সমরেশ কথা বলতে ভালোবাসতো, ওকে একটু কথা বলতে না দিলেও কষ্ট পেত, দুঃখ পেত। সমরেশের সঙ্গে আমি বহু সভায় গিয়েছি এই লিগ্যাল অ্যাওয়ারনেস সম্পর্কে, অনেক সভাতে ও আমাকে নিয়ে গেছে, আমি ওকে অনেক জায়গায় নিয়ে গেছি। এক জায়গায় কোনো সেমিনার বা ছোটখাটো আলোচনা সভায় আমাদের মতবিরোধও হয়েছে, কিন্তু যেটা বলেছে কোনো সময় আমাদের এই মতান্তর কখনো মনান্তরে পরিণত হয়। খুব ভালো মনের মানুষ ছিল সমরেশ। আর সমরেশের যাওয়াটা হঠাৎ তো মানে একটু মনে লাগলো। যাই হোক, আজকে আমরা সমবেত হয়েছি ওর স্মৃতির প্রতি, ওর আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে। আমরা সকলের সঙ্গে প্রার্থনা করি যে ওর জীবনে আত্মা শান্তি হোক। আমাদের পৃথিবীতে আসাটা একটা অর্ডারলি আছে, পৃথিবী থেকে চলে যাওয়াটা অর্ডারলি নেই। এই জন্যে বিচারপতি সমরেশ ব্যানার্জি, প্রফেসর দীপক ঘোষ আমাদের আগেই চলে গেছে। দুজনের মৃত্যুটা আকস্মিক ছিল। দীপক ঘোষের বাবা ছিল আমার মাস্টারমশাই কুমার কান্তি ঘোষ, যার কাছে আমরা সার্জারি করেছি। আর বিচারপতি সমরেশ ব্যানার্জির বাবা ছিল আমার মাস্টারমশাই প্রফেসর যোগেশ ব্যানার্জি, সমসাময়িক। তো আমি দুজনের কাছেই পড়াশোনা করেছি, একজনের কাছে মেডিসিন, একজনের কাছে সার্জারি। দীপক আমার থেকে 3 বছরের ছোট ছিল। দীপককে আমি দেখেছি আস্তে আস্তে গ্রো করেছে। দীপক ছিল হিউম্যান বিং, কেমন দরদি ডাক্তার বলতে যাবো না। পরে অবশ্য দীপক আমার দেয়াই হন। আমার সঙ্গে দীপকের আলাপ অত্যন্ত নিবিড় ছিল। এ ক্লাস সার্জন, এ ক্লাস মানুষ, এবং সবচেয়ে বড় এত ধীর ধৈর্য আমি কখনো দেখিনি। দীপককে রাফ বিহেভিয়ার করেছে কোনো মানুষের কাছে, কিন্তু মৃত্যুটা আমাদের ফাঁকি দিয়েছে। জীবন মরণে সীমানার বাইরে কারোর হাত নেই। আমরা তার কাছে আত্মার শান্তি কামনা করি। সমরেশ ব্যানার্জির সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওর এক ভাই ছিল, সে আমাদের কলিগ ছিল ডাক্তার। যোগেশ বাবুর বাড়িতে আমি গেছি। এর সঙ্গে এমন সম্পর্ক
এটা বলে বোঝানো যায় না, বলাও যায় না। এইভাবে আমার সঙ্গে যোগাযোগ, অনেক ইমোশনস আছে, লজিক আছে, অবজারভেশন আছে, শেখবার জিনিস আছে, সেইটাই আমাদের পাথেও। এই বলে আমার শ্রদ্ধাঞ্জলি দুজনকেই জানালাম। দীপকদার সঙ্গে আমার পরিচয়টা কিভাবে? 1968 সালে একটা পরীক্ষা হলো, পরীক্ষা হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্স সার্জারি, সেটাকে ডিউক অফ এডিনবরা প্রাইজ ইন ক্লিনিক্যাল সার্জারি। সেই প্রাইজটা আমি পেলাম এবং দিলেনকে দীপক ঘোষ। তারপর থেকে আমি প্রায় কেনা হয়ে রয়ে গেলাম। দীপকদা আমাকে এইটা দিয়েছে, সকলকে বাদ দিয়ে আমাকেই সিলেক্ট করেছে। তারপর থেকে তো হয়ে গেল, চলেছে। এবং এতদিন অবধি, এতদিন মানে কিছুদিন আগে অবধি সার্জিক্যাল কোনো প্রবলেম হলে দীপকদা, আমি কি খাবারটা খেয়ে আসবো নাকি তোমরা পেশেন্ট তুলে দেবে, আর মেডিসিনের ব্যাপার হলে সুকুমারটা, এই দুজন আমাদের রক্ষাকর্তা দুজনে। দীপকদা মানে যে কোনো ফোর্টিসে রাত্রি 11টা 12টা কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে হাজির, চলো চলো তোলো আমি আসছি, কখনো না বলেন দীপক। সেই জন্য আমি একটি গান বাজিয়ে শোনাচ্ছি। বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যারা সদস্য আজ সমবেত হয়েছেন, সবাই দুজন সদস্য যারা চলে গেলেন আজকের শ্রদ্ধাকে স্মরণ করা, ডক্টর দীপক ঘোষ এবং সমরেশ বন্দ্যোপাধ্যায়, দুজনেই যশস্বী তার সন্তান। দুজনেই কিন্তু ব্যক্তিগত জীবনে কৃতিত্ব যে অর্জন করেছিলেন, এটা আমি বলবো নিশ্চয়ই তাদের পক্ষে এটা লাগার কথা, এটা আনন্দের কথা। যাই হোক, এদের দুজনকেই দেখেছি। আর ডক্টর দীপক ঘোষকে আমার ব্যক্তিগত পরিচয় এই কারণে হয়েছিল যে ডক্টর মুখার্জির ওখানে ওর সঙ্গে পরিচয়ের পর উনি স্বতঃপ্রণোদিত হয়ে বাড়িতে এসে আমাকে দেখে গেছেন, ওষুধ দেওয়ার কথা বলেছেন। অত্যন্ত নম্র, বোঝার উপায় নেই যে বিদ্যা তিনি অধিকারী, কৃতিত্ব অর্জন করেছেন বিদেশে এবং এদেশে, এটা তার চেহারায় কথাবার্তায় বোঝার উপায় ছিল। আর সমরেশের সঙ্গে কিছু বিশেষ কথা বলার, এই সমরেশ আমার ল কলেজে একসময় ছাত্র, আইন আমার কাছে নিশ্চয়ই সহিংসায় নিজের প্রচেষ্টায় শিখেছিল এবং কৃতিত্ব অর্জন করে হাইকোর্টে বিচার করেছে। স্পষ্ট কথা সোজাসুজি বলাটা সমরেশের প্রায় স্বভাবে দাঁড়িয়েছে, ফলে আমাদের মধ্যে তর্ক ঘটেছে। মুহূর্তে সেটা অবশ্যই আর ছিল না, সহযোগিতা ফিরে এসেছে। সমরেশের যাওয়াটা, ডক্টর দীপক ঘোষের চলে যাওয়াটা দুঃখজনক, কিন্তু নাম দায়ক হয়েছে। এর জন্যে আমরা অত্যন্ত গভীরভাবে শোকসপ্ত। যাই হোক,
কীর্তিমান পুরুষ দুজনেই চলে গেছেন, যাওয়া তো কেউ রোধ করতে পারে না। মৃত্যুটা হয়তো তত কষ্টের হয়নি এবং তারা তাদের সুনামে রেখে গেলেন, তার জন্যে নিশ্চয়ই সবাই আমরা তাকে মনে রাখবো দুজনকে।